হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে দিনটা হচ্ছে রবিবার, বাজে এখন সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে। দেখতেই পেলে বাইরের ওয়েদারটা একদম রোদ ঝলমলে সকাল যাকে বলে। বহুদিন বাদে এত সুন্দর রোদ উঠতে দেখে তো আর নিজেকে ধরে রাখা যায় বলো। ঘরের যা কাচাকাচি করার মতো আছে সমস্তটাই তুলে এখন কেচে দেব, মানে মেশিনে লোড করে দেব। আমার ঘরের আজকে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো করতে করতে এদিকে কাচাকাচিটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েদারের কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, যতক্ষণ আর কি রোদ থাকে। আর মেশিনে কাচাকাচি করলে না খুব একটা বেশি আর কি রোদে রাখার প্রয়োজন হয় না। একটু রোদ খাওয়ালেই, মানে আধ ঘন্টা 45 মিনিট কি খুব বেশি হলে 1 ঘন্টা রোদ খাওয়ালেই কিন্তু সমস্ত জামাকাপড় শুকিয়ে যায়, খুব ভারী জামাকাপড় না হলে পরে। তো দেখো আমি আমাদের বেডরুমের সমস্ত কভার তুলে নিয়ে আসলাম, আর ডাইনিংয়ের যে ছোটো খাটটা আছে সেই খাটের কভারটা তুলে নিয়ে আসলাম। তো এগুলোই বেশি ইউজ হয়, তো সেই জন্য এগুলোই নোংরা হয়, তো এগুলোই ফ্রিকুয়েন্টলি আমি চেঞ্জ করি। শুধু ছোটো বেডরুমের খাটটা মাসে একবার বেড কভার চেঞ্জ করা হয়। আর নিচের ঘরেরও খাটগুলোর প্রয়োজন অনুযায়ী আর কি বেড কভার চেঞ্জ করা হয়। 15 দিন অন্তরও হয়, কখনো যদি মনে হয় খুব নোংরা হয়েছে তাহলে 7 দিন অন্তরও করি, আবার কখনো কখনো 1 মাস অন্তরও হয়ে যায়। ব্যবহারের ওপরে নির্ভর করে আমি কাচাকাচিটা করে থাকি। কিন্তু আমাদের বেডরুমের বেড কভারগুলো সপ্তাহে একবার তুলে কেচে দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। 1.5 সপ্তাহ, কখনো কখনো 2 সপ্তাহ হয়ে যায়। এই বর্ষা বাদলের টাইমে তো একটু লেট হয়েছিলই, কিন্তু এখন আবার ওয়েদারটা ভালো তো দেখতে পাচ্ছি। এখন বেশ কয়েকদিন তো এরকম টানা রোদ দেবে আশা করি, কারণ সামনে ভাদ্র মাস আসছে, আর ভাদ্র মাসে তো এরকম রোদ থাকবে, বৃষ্টি হবে। কিন্তু শ্রাবণ মাসে যে কন্টিনিউ বৃষ্টিটা, নিম্নচাপের বৃষ্টিটা, সেটা ভাদ্র মাসে অতটা হয় না। তবে জানো তো, গতকালকে, মানে আমি আজকে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি মঙ্গলবার দিন, বাট এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনের। সোমবার দিন আমার ভিডিওটা কমপ্লিট ছিল, কিন্তু সোমবার যেহেতু পুজো করি তো মহাদেবের, তো আমি উপোস না করলেও ওই পুজো টুজো করে ওঠে না, শরীর এতটা টায়ার্ড লাগে, মানে ভয়েস ওভারটা দিতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য কালকেও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো, শুধু ভয়েস ওভারের জন্যই তোমাদের সাথে কালকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো তাই জন্য আজকে শেয়ার করছি। তো গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতার ওই সাইডে শুনেছি যে খুব বৃষ্টি হয়েছে নাকি, মানে 8টার থেকে রাত্রি 10টা সাড়ে 10টা অবধি বৃষ্টি হয়েছে। তো এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের এখানে খুব মেঘে ডাকাডাকি করছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। অথচ আজকে সকাল থেকে কিন্তু বিশাল আর কি রোদ, মানে এতটাই রোদের তেজ সেই গরমকালের মতন। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। একবারে তো দেখলেই ওপর থেকে সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করার জন্য নিচে নিয়ে এসেছিলাম। তো নিচে যখন নিয়েই এসেছি, ভাবলাম নিচের ঘরগুলো একবারে একটু ক্লিন টিন করে, ঘরটা ঝাড় তো দিতেই হবে, তো একবারে সেরেই ফেলি। হাজব্যান্ডের কাজটাও একটু এগিয়ে থাকবে, ওরও তো একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে রবিবারের দিন, তো ওরও একটুখানি হেল্প হয়ে যাবে। তাই জন্য ভাবলাম কি আমি করে দিই, তাতে করে সকালের দিকটাও একটু রিল্যাক্সে আর কি সকালটাকে এনজয় করতে পারবে। তো দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, টুকিটাকি যেটুকু গোছানো ছিল সেগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িতে জল দিয়ে দিলাম। আর আমি কাজ করব কি, এরা আমার মানে ঝাঁটার আগায় আগায় তোমাদেরকে তো দেখিয়েছি যে চলে, তো ওরকম চলছে দেখে হাজব্যান্ড কী করেছে, ওয়াশিং মেশিনের উপরে ওদেরকে বসিয়ে দিয়েছে। এবার ওয়াশিং মেশিনটা যেহেতু মানে চলছে, তা আমি তো ভয় পাচ্ছিলাম। তো হাজব্যান্ড বললো এখনও দাঁড়াও, মানে ওটা ঘুরতে সময় লাগবে, এখান থেকে ওরা এখনও নামতে পারে না, মানে উঁচু জায়গা থেকে নামতে পারে না। তো এই জায়গায় বসিয়ে দিলে পরে চুপচাপ বসে থাকে, মানে এটা বেস না পেলে পরে নামতে পারে না, অনেকটাই উঁচু যেহেতু ওয়াশিং মেশিনটা। তো বসিয়ে দিয়েছে, এত কিউট লাগছিল না দেখতে, আমি একটুখানি আদর করে নিলাম। মানে যতবার নিচে আসি ততবার ওদের মানে কিউট কিউট মোমেন্টগুলো, মানে শুধু মোমেন্ট বলে না, ওদের ফেসটাও এত কিউট হয়েছে না। মানে আমার এই যে কটা বিড়াল রয়েছে ঘরে, প্রত্যেকটা বিড়ালেরই মানে ফেস কাটিংগুলো এত কিউট না, মানে ওদের মুখের দিকে তাকলে পরে এমনিই মায়ায় পড়ে যাবে যে কেউ। তো ওদেরকে একটু আদর করে এখন উপরে চলে এসেছি।
হাত পা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে আবার ওপরের ঘরে কাজে লাগবো, তাই জন্য ভাবলাম একটু ঠাকুরের গান চালিয়ে নিই। সকালবেলা দেখবে ঠাকুরের গান চালিয়ে ঘরে কাজকর্ম করতে কিন্তু বেশ লাগে, একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। তো আজকে যেহেতু বেড কভারটা তুলে দিয়েছি, ঘরে ঝুলটা একটু ঝাড়লে ভালো হতো, কিন্তু আজকে যেহেতু একাদশী, মানে দেয়ালে ঝুল টুলগুলো অত ঝাড়বো না, ওই হালকা ফুলকা যেই পর্দা টর্দা একটুখানি ধুলো লেগে থাকে সেইগুলোই একটু হালকা ফুলকা ওই ডাস্টারটা দিয়ে একটু ঝেড়ে দিলাম। তো দিয়ে বেড কভারটা পেতে নিচ্ছি, মানে যেদিনকে আমি বেড কভারটা চেঞ্জ করি সেদিন ঘরটা খুব ভালো করে ডিপ ক্লিনিং করি, এটা বলতে পারো আমার অভ্যেস। আর মানে যতক্ষণ মানে সেই পরিষ্কারটা না হবে ঠিক শান্তি পাই না। আর আমার তোমাদের সাথে শেয়ার করেছি যে যেহেতু রাস্তার পাড়ে বাড়ি, প্রচুর ধুলো হয়, মানে ফার্নিচারের ওপরে এত ধুলো পড়ে। আমি আজকে ক্লিনিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। আমি লাস্ট শুক্রবার দিনকেই ঘরে ডাস্টিং করেছি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না যে আমার ঘরটা ডাস্টিং করা দেখে মনে হবে যে হয়তো আমি 4-5 দিন বা 1 সপ্তাহের বেশি হয়ে গেছে ঘর ঝাড়ি না। জানি না 1 সপ্তাহ বা 4-5 দিন লেটে লেটে যদি ঘর ঝাড়ি বা ডাস্টিং করি তাহলে আমার ঘরের কি কন্ডিশন হবে। তো বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এখন দেখো এই যে বেড সাইড টেবিলটাকে পরিষ্কার করছি। তো এই যে টেবিলের ওপরে দেখো একটা সাদা রঙের একটা মানে কাঠের টুকরো, প্লাইউডের টুকরো রয়েছে। তো সেটার উপরে কী হারে ধুলো পড়েছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। সবসময় তো বলি যে প্রচুর ধুলো পড়ে, জাস্ট এই যে দেখো, মানে শুক্রবার দিন কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করেছি, কিন্তু কেউ দেখে বলবে না যে শুক্রবার দিনকে এই জায়গাটা পরিষ্কার করা, মানে এতটাই পরিমাণে ধুলো পড়ে। আর আমাদের বাড়ির সামনে যে মানে পুকুরের পাড়টা দেখেছো, যে জায়গাটা পরিষ্কার হয়েছে ওই জায়গায় এখন মাটির কাজ হচ্ছে। তো একটু ঘরের দরজা জানলা খোলা থাকলে তো আর কোনো কথাই নেই, যতই বৃষ্টি হোক যাই হোক, মানে এখন আবার রোদ দিচ্ছে, তো একটু রোদ দিলে পরেই আবার জেকে সেই ধুলো ওরা কিন্তু শুরু হয়ে যায়। আর রোদের তেজ মারাত্মক এখন, মানে 1 ঘন্টার মধ্যে যে কোনো জিনিস শুকিয়ে যাবে, মানে এতটাই তেজ রোদের। আর তার মধ্যে আছে আমার ডাস্ট অ্যালার্জি। তো ডাস্ট অ্যালার্জিতে যারা আর কি ভুক্তভোগী তারা জানো যে ডাস্ট অ্যালার্জি একবার হলে পরে মানে কতটা কষ্ট সহ্য করতে হয়। আমার তো হাঁচি শুরু হলে আর সহজে বন্ধ হয় না, তবুও নিজের সংসারের কাজকর্ম তো নিজেকেই করতে হবে। আর আমার ঘরটা জানি না তোমরা ভিডিওতে বা ফটোতে কতটা বড় দেখো, আমার ঘরটা কিন্তু সেরকম বড় নয় যতটা কিনা তোমরা ভিডিওতে দেখো বা ফটোতে দেখো। ঘরের সাথে অ্যাটাচ যেহেতু একটা টয়লেট রয়েছে, সেই কারণে ঘরটাকে অনেকটাই ছোট ছোট লাগে। তো এই ঘরের তুলনায় নিচের ঘরগুলো অনেকটাই বড় বড়। আসলে আমাদের দোতলাটা যখন হয় তখন 2 রকমভাবে প্ল্যানিং হয়েছিল। তো এই 2 রকমের প্ল্যানিংয়ের চক্করে কিন্তু ঘর 2টো বেডরুমই একটু ছোট হয়ে গেছে। শুধুমাত্র আমার মনের মতো একটা কিচেন কাম ডাইনিং অ্যান্ড লিভিং রুম অ্যাটাচ এরকম একটা কিছু বানাবো ভেবেছিলাম। আর সেই কারণেই বলতে পারো এই ঘরগুলোকে একটু ছোট ছোটই করা হয়েছিল। ছোট হলে কি হবে, এই ঘরটা কিন্তু আমার অনেক মানসিক শান্তির জায়গা। তো এই যে শান্তির জায়গাটা, এই জায়গাটাকে আমি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি। তোমরা ভিডিওতে দেখেই থাকবে আমি মাঝে মধ্যেই কিন্তু এই ঘরটাকে ডাস্টিং ক্লিনিং করি। যখন মনে হয় যে হ্যাঁ ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন আছে তখন ডিপ ক্লিনিংও করি, কারণ এই ঘরটা সবসময় আমার পরিপাটি রাখতেই ভালো লাগে। শুধু এই ঘর বলে না, আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি পরিপাটি একটু গোছানো রাখতে এবং থাকতে ভালোবাসি। তো সেই কারণেই কিছুটা বলতে পারো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের ডাস্টিং ক্লিনিং মোটামুটি হয়েই গেল। তো কিছুই না, যেটুকুনি যা জিনিসপত্র রয়েছে সেটুকুকেই যদি একটুখানি মেনটেন করা যায় প্রতিনিয়ত, প্রত্যেক দিন সম্ভব না হলে একদিন বাদে একদিন যদি সম্ভব হয়, যখন যেরকম সময় হবে, যার যেরকম কাজের শিডিউল সেইভাবে যদি সে সেই সময়টাকে মেনটেন করে প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে করে, তাহলে কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখা পসিবল। তো আমি আমার লাইফ দিয়ে এটাই শিখেছি। আর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জায়গাতেই দেখবে পজিটিভিটি কিন্তু থাকেই। আর এই যে কাজকর্মগুলো করতে কি কষ্ট হয় না? অবশ্যই হয়। তো সব কষ্টের মানে অবসান ঘটে কখন বলো তো, যখন সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকবো, তখন যখন ওই ঘরটা গোছানো একটা স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ তৈরি করবে, সেটা কিন্তু সমস্ত ক্লান্তির অবসান ঘটিয়ে দেবে। আমার মতন যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকতে ভালোবাসো, আমার কথাটা একমাত্র তারাই রিলেট করতে পারবে।
যাই হোক, দেখো বেডরুম তো গোছানো হয়ে গেছে। এখন ডাইনিংয়ের যে ছোটো খাটটা রয়েছে সেই ছোটো খাটের বেড কভারটা তো চেঞ্জ করেছিলাম, মানে তুলে কাচতে দিয়েছিলাম, তো এই বেড কভারটা এখন চেঞ্জ করে নিচ্ছি। এই খাটটার জন্য আমি অনলাইন থেকে বেশ কিছু ডিভান সেট কিনেছিলাম, মানে ডিভানের যে পুরো কম্বো সেটগুলো হয় না, বেড কভার থাকে, কুশন কভার থাকে, তারপরে সাইড পিলো কভার থাকে। তো সাইড পিলো কভার এবং কুশন কভারগুলো ইউজ করতে পারলেও মানে বেড কভার যেগুলো ছিল সেগুলো না এই খাটের মাপের অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে সেট হয় না। তো আমি বড় বেডরুমে যেরকম 6-7 বেডের যে কভারগুলো হয় সেগুলোকেই আমার ঘরেও পাতি, আবার এখানেও অল্টারনেট করে পাচ্ছি। আর সিঙ্গেল বেড কভারগুলো আবার হয়, তবে 6-7-এর বেড কভারগুলো দিলে পরে বেশি ভালো হয়, মানে সুন্দর, প্রত্যেকটা কোণা একদম টান টান থাকে, দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ডাইনিং রুমটাও গোছানো হয়ে গেছে। এখন এই ছোটো বেডরুমটাকে গোছাবো। তো বিছানায় কয়েকটা জামা কাপড় ছিল, তো একবারে সেইগুলোকেও ভাঁজ করে গুছিয়ে জায়গা মতন তুলে দিলাম। আমার গত ভিডিওতে দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আজ সবার প্রথম আমি দেখলাম তোমার ভিডিও, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। অর্পিতা দে জয়ী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, তোমার রান্না ও ঘরের সব কাজ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। রোজা লাইভ থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। মামনি মজুমদার আইডি থেকে চন্দ্রিমা তুই কমেন্ট করেছিলি, খুব ভালো, তুই যে রুমাল ইউজ করিস কিসের। তো এই যে তোর কমেন্টের রিপ্লাই হিসেবে এই যে দেখ, আমি কিন্তু আজকে দেখিয়ে দিলাম, আমি ঘর ডাস্টিং ক্লিনিংয়ের জন্য এই ডাস্টারটা ইউজ করি, আর তার সাথে যে রুমালটা দেখালাম এটা কিন্তু মাইক্রোফাইবার ক্লথ, আমি বিশাল মেগামার্ট থেকে কিনেছিলাম, কাঁচরাপাড়া। তুই যে কোনো অনলাইন শপিং অ্যাপ থেকেও কিনতে পারিস, মিশোতেও ভালো পাওয়া যায়, ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো জায়গাতেই মাইক্রোফাইবার ক্লথ বলে সার্চ করলে পরেই কিন্তু চলে আসবে। তো আমি কিচেনের জন্য এই সেম জিনিসই ইউজ করি, আর আমার ঘর ডাস্টিং ক্লিনিংয়ের জন্যও কিন্তু এই মাইক্রোফাইবার ক্লথই কিন্তু ইউজ করি। আর হ্যান্ড ডাস্টারটা তো আমার ভীষণই কাজে লাগে, যে কোনো মানে সরু কোনো জায়গায় ধর ডাস্টিং করতে হবে, তো ওই হ্যান্ড ডাস্টারটা কিন্তু যে কোনো জায়গাতেই পৌঁছে যায় এবং সুন্দরভাবে ডাস্ট ক্লিন করে নিয়ে আসে। জিনিস দুটো একটু নোংরা লাগলো, কারণ আমি ডাস্টিং ক্লিনিং করেছি, তো এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেব, তারপরে পরের দিন কিন্তু ব্যবহার করব, এই নোংরা অবস্থায় কিন্তু থাকবে না। ব্যবহার করার পর যেহেতু দেখিয়েছি, তাই জন্য একটু কিন্তু মানে নোংরা নোংরা লেগেছে, তো সেটা কিছু মনে করিস না। জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে, দারুণ লাগলো তোমার ভিডিও, আমিও ট্রাই করব বিটরুট বাটাটা, রান্না খুব সুন্দর হয়েছে, আর গোছানো ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে প্রথম থেকেই, যে কারণে এই নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। কিচেনটা খুব সুন্দর লাগছে, এগিয়ে যাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই। আর বিটরুট বাটাটা বানিয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু রিভিউ দিও। তো ঘর ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন দেখো ঘরটা গোছানোর পর, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা চাদর টান টান করে পেতে নেওয়ার পর ঘরটা দেখতে কত ভালো লাগছে না। এই একটা কারণের জন্যই বলতে পারো এই এত পরিশ্রম, যে ঘরটা দেখতে যেন সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যাই হোক, দেখো সকালবেলা এত সুন্দর ওয়েদার ছিল, ঝলমলে রোদ দেখে তো কাছাকাছি করতে দিলাম। এদিকে আবার আকাশের মুখ ভার হয়ে গেছে, 1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, জানি না বৃষ্টিটা হবে কি না, তবে আকাশ কিন্তু বেশ কালো করে এসেছে। কতটা ক্যামেরায় তোমরা বুঝতে পারলে জানি না, তবে বেশ ভালোই মেঘ করেছিল, কিন্তু পরে আর বৃষ্টিটা হয়নি। আমি জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পেরেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো দেখো আমার তো সমস্ত বাসি কাজকর্ম, ক্লিনিং, ডাস্টিং সমস্ত হয়ে গেছে। ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি তো সকালবেলা একবারই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, বাসি ড্রেস চেঞ্জ না করে আমি কিন্তু কাজে কর্মে হাত দিই না। তো এখন আর কোনো ড্রেস চেঞ্জ করলাম না, একবারে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আবার নতুন নাইটি পরবো। এখন ভালো করে হাত পা ধুয়ে কিচেনে চলে এসেছি, এখন কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি। বাসি কিচেন তো রান্নাবান্না করার আগে একবার মুছে নিতেই হয়, তো সেটাই আর কি মুছে নিলাম। ডাইনিং টেবিলটাও মুছে এখন দেখো চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে যেহেতু একাদশী, তো আমাদের তো একাদশী এখন পালন করতে হচ্ছে, তো সেই জন্য কোনো ফ্যান্সি ব্রেকফাস্ট না, কারণ আজকে দুপুরে লাঞ্চটা একটু রাজকীয় হতে চলেছে। তো সেই কারণেই একদম সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড আর হচ্ছে একটু বাটার
আর কলা চিনি এই দিয়েই আর কি খেয়ে নিলাম। বাটার না হাজব্যান্ড মানে আমরা ফ্রিজের কোনো কিছু এই একাদশীর দিন খাই না, তো ফ্রিজে আমার বড় বাটারের প্যাকেট থাকা সত্ত্বেও একটা ছোট্ট বাটারের প্যাকেট কিনে এনেছিল হাজব্যান্ড। তো ওইটুকুনি বাটারে তো হতো না, তাই জন্য আমি ঘর থেকে কিছুটা ঘি অ্যাড করে সেটাকে মেল্ট করে নিয়েছিলাম ভালো করে। তো ওই ঘি আর বাটার মিক্স করে আর কি পাউরুটিতে লাগিয়েছি, পাউরুটিটা একটু সেঁকে নিয়েছিলাম আর তার মধ্যে চিনি দিয়ে কলা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আর তারপরে চলে এসেছি দেখো জামা কাপড়গুলো মেলতে। আমি জামা কাপড় চাপিয়ে দিয়ে এতগুলো কাজ সেরেছি, তারপরে এই জামা কাপড় হয়েছে। তার মানে বুঝতেই পারছো কতটা সময় লাগে। তো অনেকটাই সময় লাগে কাছাকাছি করতে, আর অনেক জামা কাপড় থাকলে পরে সময়টা একটু বেশিই লাগে। তো যাই হোক কাছাকাছি হয়ে গেছে, আর আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো পুজো মানে পুজোর মানে সময় যে এসেই গেল। তো এই আকাশ দেখলে পরেই সেটার প্রমাণ পাওয়া যায়। নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো জামা কাপড় মেলে এখন দেখো ঘরে চলে এসেছি। এখন ঘরেও বেশ কিছু কাজকর্ম রয়েছে টুকিটাকি। এই কাজগুলো গুছিয়ে না রাখলে না পরের জন্য ফেলে রাখলে পড়েই থাকবে, আর পিঁপড়ে ধরে গেলে তো রক্ষে নেই। ভীষণ ছোট ছোট লাল পিঁপড়ের উপদ্রব হয়েছে, এখন বর্ষা বাদলের দিন তো সেই কারণেই আর কি। তো যাই হোক দেখো এখানে হাজবেন্ড না ওই বেশ কিছু চানাচুর নিমকিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাকিংয়ের জন্য একটু কিছু জিনিস নিয়ে এসেছিল। তো সেইগুলোকেই আর কি রিফিল করা হচ্ছিল না, কারণ আমি এই কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম। তাই একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত কৌটোগুলো মুছে জিনিসগুলো কৌটোয় কৌটোয় ভরে গুছিয়ে রাখলাম। আমার গত ভিডিওতে ফিউশন অফ টুম্পা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো দিদিভাই। বানেশ্বর গড়াই আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, পুরো ভিডিও দেখে এটাই বুঝলাম যে তুমি খুব পরিশ্রমী এবং তোমার সংসার খুব ভালো লাগলো, ভালো থেকো। আমি তোমার নতুন বন্ধু, প্রথম দেখলাম তোমার ভিডিও। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। লিপির প্রতিদিন আইডি থেকে আমার বান্ধবী কমেন্ট করেছিল, আমি দুদিন পর তোর ভিডিও দেখছি, ব্লগটা ভালো লাগলো, থ্যাংক ইউ রে। তোর এত বিজি শিডিউলের মধ্যে দুটো বাচ্চা নিয়ে সংসার ম্যানেজ করে তুই যে ভিডিও দেখার জন্য সময় বার করেছিস, এটাই আমার কাছে অনেক। এইভাবেই পাশে থাকিস। পিঙ্কি ঘোষ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ। টুকিটাকি কাজকর্ম সমস্তটাই গুছিয়ে নিয়েছি, এবার শুরু করে দিলাম রান্নাবান্না তোড়জোড়। ওদিকে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ঘিয়ের মধ্যে সুজিটা একটু ভালো করে ভেজে নেব। ও তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আজকে কি স্পেশাল মেনু বানাচ্ছি। একেই তো সানডে, দেখো সারা সপ্তাহ হাজব্যান্ড অফিস করে, ওই অফিসের টিফিন কৌটোয় যেটুকু খাবার দিয়ে দিই সেটুকুই খাওয়া দাওয়া। এবার রবিবারের দিন একাদশী পড়েছে, একটু ভালো মন্দ না করে দিলে পরে ওরও ঠিক ভালো লাগে না। তো সেই জন্যই আজকে ভেবেছি যে লুচি করব, তার সাথে স্টাফড আলুর দম করব, আর করব সুজির পায়েস। তো সেই মতনই সুজিটা একটু দেখবে মানে মিষ্টি জাতীয় ডেজার্ট জাতীয় যে কোনো জিনিসই দেখবে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, সেই কারণেই সুজির পায়েসটা আগে বানিয়ে নিলাম। সুজির পায়েস বানাতে মোটামুটি তোমরা সবাই জানো, তো আমি আর আলাদা করে কিছু ডেসক্রাইব করলাম না, কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আর লাস্টে অ্যাড করলাম হচ্ছে এলাচের এসেন্স। তো এই এসেন্সটা রেখে দিই, ওই এলাচটা মুখে পড়লে পরে আমার হাজব্যান্ড খুব রাগারাগি করে, তো সেই জন্য আমি এরকম মিষ্টি জাতীয় যে কোনো খাবারেই মানে এলাচের এসেন্সটা দিতে বেশি প্রেফার করি। খুব প্রয়োজন না হলে এলাচ, গোটা এলাচটা আর কি দিই না, এসেন্সটা দিলেও কিন্তু সুন্দর ফ্লেভার আসে। তো একটু বেশি মিষ্টি দিয়ে একটু বেশি দুধ দিয়ে একদম পায়েসের মতো করে ক্ষীর করে আর কি নামিয়েছি ইয়েটা সুজিটা। আর এইভাবেই খেতে এখন আমাদের ভীষণ ভালো লাগছে, ওই শক্ত সুজির থেকে না আমাদের এরকম সুজির পায়েসটা খেতেই বেশি ভালো লাগে। তো এখন একাদশী হলে পরে প্রায় দিনই এই সুজির পায়েসটা কিন্তু আমাদের বানানোই হচ্ছে। তো এইবার দেখো স্টাফড আলুর দমের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে করে স্টাফিং ভরার জন্য তো আলুর মিডিলে একটা গর্ত মতো করতে হবে। তো সেই গর্তটা করতে ভীষণ ইজি হয় একবার মানে একটা সিটি দিয়ে নিলে পরে। তো এই যে মেশিনটা দেখছো, এটা কিন্তু আমি লোকাল ট্রেন থেকে কিনেছিলাম একবার, পটলের দোলমা বানাবো দেখে, পটলের ভিতরে বীজ বার করার জন্য। চামচ দিয়েও চাইলে মানে বের করা যায়, কিন্তু এই মেশিনটা হওয়াতে না ভীষণ সুবিধা হয়। মানে জাস্ট মেশিনটা আস্তে করে ধরে ভিতরে ঢুকিয়ে দাও, আর একটু প্রেস করে ঘুরালে পরে ভিতর থেকে আলুটা নিয়ে বেরিয়ে চলে আসছে। আর আমার কাছে চামচও ছিল, প্রয়োজন হলে চামচ দিয়েও করা যায়। আমি জাস্ট আলুটাকে ভালো করে শক্ত করে হাতের মুঠোর মধ্যে রেখেছি, আর ওই মেশিনটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে প্রেস করে করে তোমাদের সাথে তো শেয়ার করলাম যেভাবে করেছি ওইভাবে আর কি বের করে নিয়ে এসেছি। তোমাদের কাছে যদি এই মেশিনটা থাকে তো ভালো, নয়তো তোমরা চামচ দিয়েও করতে পারো বা পিলার দিয়েও কিন্তু করা যায়, যার যেটা সুবিধা হবে সেইভাবে করে দেখতে পারো।
তো এখানে দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি আলুর ভিতরে যে স্টাফিংটা ভরবো সেটার প্রিপারেশনটা রেডি করছি। তো আলুটা গর্ত করার সাথে সাথে যে আলু সেদ্ধটা বেরিয়ে এসেছে সেই আলুটার সাথে কিছুটা ছানা অথবা তোমাদের কাছে যদি পনির থাকে পনির, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে এটাকে মিক্স করতে পারো। আমার কাছে পনির ছিল, তো পনির দিয়ে আমি পুরটা বানিয়েছিলাম। তো পনির আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, একটু চিনি আর হচ্ছে জিরের গুঁড়ো এই দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর লাস্টে একটুখানি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আর কিশমিশ ভালো করে ক্রাশ করে ছোট ছোট করে দিয়ে ভালো করে মিক্স করে পুরটা রেডি করে নিয়েছিলাম। ততক্ষণে আলুটাও ভাজা হয়ে গেছিলো। এই যে দেখো এক এক করে ঠেসে ঠেসে আমি কিন্তু আলুর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। তোমরা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ারের একটা মোটা ঘোল বানিয়ে এর ওপরে দিয়ে এটাকে ভাজতে পারো, বাট আমি আর অত তামঝাম করিনি। আমি আগে ভেজে নিয়ে তারপরে পুর ভরেছি, যখন ঝোলে দেব খুব একটা বেশি ফোটাবো না, পুরো আলুটা সেদ্ধ হয়ে রয়েছে, ভাজা রয়েছে, আলুটা পুরোই কুক বলতে পারো, ওই জন্য ঝোল দিয়ে খুব একটা বেশি ফোটাবো না, ঝোলের গ্রেভিটা এমনি টেস্ট হবে। আর এখানে দেখো আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই কড়াইতে দিলাম, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর তার মধ্যে গুঁড়ো মশলা, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, আর দিলাম সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কিছুটা স্টাফিং না এক্সট্রা হয়ে গেছিলো, সেই স্টাফিংটাও মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়েছি, এতে করে গ্রেভিটা আরও বেশি থকথকে হবে। আর একটা ছোট মিক্সির কন্টেনারের মধ্যে কাজু, কিশমিশ আর সাদা তিল টক দইয়ের সাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন সামান্য একটু জল দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। ভালো মতো যখন মশলাটা কষে গেল তখন ভরে রাখা আলুগুলো এক এক করে সাজিয়ে দিলাম। এখন কিন্তু খুন্তি দিয়ে খুব একটা বেশি নাড়াঘাটা করা যাবে না, তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ মানে ঝোলের সাথে একটু জাল করে নিলাম, তারপরে গরম জল অ্যাড করে নিয়েছি। একটু ঝোলটা যখন ফুটে যাবে, গামাখা গামাখা হয়ে যাবে, তখনই ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু ভাত দিয়ে খেতে যতটা না ভালো লাগবে, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটার তো এখন ফ্যান্সি নাম হয়েছে স্টাফড আলুর দম। আমরা কিন্তু জানো তো ছোটোবেলায় এইটাকে বলতাম আলুর ডিম, কারণ আলুর মধ্যে পুর ভরা থাকতো, তো ডিমের মধ্যে ওরকম কুসুম থাকে, আর আলুটা অনেকটা ডিমের মতনই দেখতে লাগতো, সেই জন্য আমরা এটাকে আলুর ডিম বলতাম। তো মারা মাঝে মধ্যে নিরামিষে দিন হলে পরে, হাতে সময় থাকলে পরে এই রেসিপিটা কিন্তু করে খাওয়াতো। তো যাই হোক দেখো সমস্তটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আলুর দমটাও থালার মধ্যে নামিয়ে রেখেছি, আর এই যে দেখো সুজির পায়েসটা এখন বসে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর তারপরে কিচেন ক্লিন করে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে ঘর মুছে স্নান করতে চলে গেছিলাম আমি, আর হাজব্যান্ডকে ময়দাটা রেডি করে দিয়ে গেছিলাম, ময়ান টয়ান দিয়ে ও সুন্দর করে মেখে রেখেছে। তো আমি এসে এখন সমস্ত লুচিগুলো বেলে নিলাম থালের মধ্যে। ও কিন্তু ভাজতে আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো প্রথমে কয়েকটা আমি একটু ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি, তারপর এগুলো ও ভাজবে, আমি বেলে বেলে দেবো, ও এক এক করে সমস্ত লুচি ভেজে ফেলবে। তো প্রথমে কয়েকটাই আমি ভেজে নিলাম। এই যে দেখো সমস্ত লুচিগুলো কিন্তু ওই ভেজেছে, আমি প্রথমে মানে নিচের দিকে কয়েকটা ভেজেছি, ওপরে যে কটা দেখছো সব কিন্তু ওরই ভাজা। ও মোটামুটি লুচিটা খুব ভালো ভাজতে পারে, আমি বেলে দিই, ও ভেজে ফেলে। তো এই যে আমাদের সানডে স্পেশাল দুপুরে লাঞ্চ মেনু, লুচি, স্টাফড আলুর দম আর তার সাথে সুজির পায়েস। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।